শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারে আজ আমরা ম্যাথের আরেকটি নতুন অধ্যায়ের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস পরিমিতির বৃত্ত সংক্রান্ত অঙ্কের। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা প্রথমেই বৃত্ত সংক্রান্ত অঙ্ক করার জন্য কি কি বেসিক ধারণা বা কি কি বেসিক ফর্মুলা প্রয়োজন সে বিষয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা এই অধ্যায়ের উদাহরণ নিয়েও প্র্যাকটিস করব। এই বৃত্ত সংক্রান্ত অঙ্ক ভীষণই সোজা, কারণ বৃত্ত সংক্রান্ত অঙ্কে খুব বেশি জটিল কোনো সূত্রের প্রয়োজন হয় না। দেখো, যেহেতু পরিমিতির অঙ্ক করছি, এখানে আমাদের সূত্র একটু মুখস্থ করতেই হবে। সূত্র মুখস্থ না করলে কিন্তু পরিমিতির এই অঙ্কগুলো সমাধান আমরা খুব সহজে করতে পারবো না। ঠিক আছে, তো দেখো শুরু করি। আগে বৃত্ত সংক্রান্ত অঙ্ক করার জন্য আমাদের কি কি সূত্র জানা প্রয়োজন। দেখো, আমরা একটা বৃত্ত এখানে আঁকা আছে, দেখতেই পাচ্ছি একটা বৃত্ত। এই বৃত্তের এই যে বাইরের দিকে যে রাউন্ড, এই রাউন্ডটাকে কিন্তু বলা হয় বৃত্তের পরিধি। এটাকে বলা হয় বৃত্তের পরিধি। ঠিক আছে, বৃত্তের পরিধি, এই পরিধির একটা সূত্র আছে। ঠিক আছে, পরিধির সূত্র, তাহলে পরিধি কোনটা? এই যে একটা বৃত্তাকার জায়গা যখন বেড়া দিয়ে ঘিরতে হয়, তখন সেই যে যতটা দৈর্ঘ্যের বেড়া লাগে সেটাকেই বৃত্তের পরিধি বলা হয়। বা একটা মনে করো সাইকেলের চাকা এক পাক ঘুরলে কতটা পথ যাবে সেটাকেই তার পরিধি বলা হয়, ইংরেজিতে সার্কামফেরেন্স বলা হয়। যেমন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে পেরিমিটার বলে, পরিসীমা বলে একটা কথা শুনেছিলাম। সেখানে পরিসীমা বলতে যা বোঝানো হয়েছিল, এখানে সেই পরিসীমার পরিবর্তে সেই এক পরিধি কথাটা ইউজ করা হয়, যার ইংরেজি কথা হচ্ছে সার্কামফেরেন্স। ঠিক আছে, আর এই ভেতরে যে জায়গাটা আছে, এই ভেতরের জায়গাটাকে বলা হয়, ভেতরের জায়গাটাকে বলা হয় ক্ষেত্রফল। ঠিক আছে, ভেতরের জায়গাটাকে বলা হয় ক্ষেত্রফল। একটা বৃত্তাকার জায়গার ভেতরে মোট কতটা জায়গা আছে সেটাকে বলা হয় তার ক্ষেত্রফল। মনে করো একটা লম্বা দড়ি দিয়ে মাঠের মাঝখানে একটা গরুকে বেঁধে দেওয়া হয়েছে, তাহলে ওই গরুটা ঘুরে ঘুরে যে বৃত্তাকার জায়গার ঘাস খেতে পারবে সেটা কতটা জায়গার ঘাস খেতে পারবে, এরকম কিছু বোঝালে, মানে বৃত্তাকার জায়গাটির ভেতরে কতটা জায়গা আছে সেটা বোঝালেই আমরা কি বের করবো? তার ক্ষেত্রফল বের করবো। ঠিক আছে, আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে মাপ, এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, যাকে ইংরেজিতে আমরা রেডিয়াস বলে থাকি। ঠিক আছে, তাহলে এই ব্যাসার্ধর ইংরেজিতে রেডিয়াস, একে আমরা এখানে আর দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কোনটা? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত মাপ, এই যে এগুলো সব বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা ইংরেজি কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আর এই যে রাউন্ড যেটা বলেছিলাম, বেড়া দিয়ে ঘিরতে যত দৈর্ঘ্যের বেড়া লাগবে সেটাকে বলা হয় পরিধি। তার সূত্র কি হবে? 2πr। ঠিক আছে, আর ভেতরে কতটা জায়গা আছে এটাকে বলা হয় ক্ষেত্রফল। এর সূত্র কি? πr²। ঠিক আছে, আর এই কেন্দ্রের মধ্যে দিয়ে একদম বৃত্তের কেন্দ্রগামী, মানে এরকম যদি দাগ টানা হয়, এটাকে আমরা বলি, এই মাপটাকে বলি জ্যা। এরকম অসংখ্য জ্যা থাকে একটা বৃত্তের, অসংখ্য জ্যা থাকে, কিন্তু যে জ্যাটা বৃত্তের কেন্দ্রগামী হয়, এই যে এই কেন্দ্রগামী, মনে করে যদি এ বি নাম দিয়ে দিই, এই এ বি, এটাকে বলা হয় বৃত্তের ব্যাস। এটাকে বলা হয় বৃত্তের ব্যাস, মানে ব্যাসার্ধের ডবল যে মাপটা সেটাকে বলা হয় বৃত্তের ব্যাস। ইংরেজিতে 2r দ্বারা এখানে প্রকাশ করা হয়। ডায়ামিটার, ইংরেজিতে বলা হয় ডায়ামিটার। এখানে সূত্র কি হবে? ব্যাসের সূত্র হচ্ছে 2r। অর্থাৎ ব্যাস জানলে ব্যাসার্ধ জানা যায়। ব্যাস যা হয় তার অর্ধেকটা হয় ব্যাসার্ধ। কোন বৃত্তের ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ হবে 7। আবার কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 14 হয় তাহলে তার ব্যাস হবে 28। মানে ব্যাস বা ব্যাসার্ধ যে কোনো একটা জানা থাকলে অন্যটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি, হয় দ্বিগুণ করে নালে অর্ধেক করে। ঠিক আছে, তাহলে ব্যাস ব্যাসার্ধ বোঝা গেছে। মনে করো সাইকেল ঘুরছে, সাইকেলে যে স্পোক গুলো থাকে না, একটা স্পোকের মাপ, এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। দুটো স্পোক পুরোপুরি জুড়ে দিলে যেটা হয় সেটাকে বলা হয় ব্যাস। তাহলে ব্যাস ব্যাসার্ধ ক্লিয়ার হয়েছে। আর এই রাউন্ডটাকে বলা হচ্ছে পরিধি 2πr। এখানে যে পাই কথাটা ইউজ করছি, এই পাইয়ের মান আমরা সবাই জানি, এটা পাইয়ের মান হচ্ছে 22/7। পাইয়ের ভ্যালুটা আমাদের মুখস্থ রাখতে হবে, পাই মানে 22/7। তাহলে দেখো, এই বৃত্ত সংক্রান্ত অঙ্ক করতে গেলে টোটাল এই 4টে সূত্র আমাদের জানা দরকার। এই 4টে সূত্রের মধ্যে পাই তো আমাদের মুখস্থ হয়ে গেল, 22/7 পাইয়ের ভ্যালু। পাই বাদ দিলে দেখো, বৃত্ত এই 4টে সূত্রের মধ্যে একটাই অজানা রাশি, সেটা হচ্ছে এই আর। এই আরটা মানে কি? আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই আর শুধু অজানা রাশি। কোনো একটা অঙ্কের, বৃত্ত সংক্রান্ত অঙ্কের এই আর এর ভ্যালুটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু এর ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ,
আর ব্যাসার্ধ যদি আর যদি জানা থাকে, মনে করো আর এর ভ্যালু বললো 7, তার মানে বৃত্তটার ব্যাসার্ধ যদি 7 হয়, এটা যদি 7 হয়, তাহলে কি হবে, ব্যাস কি হবে, 7 এর ডবল, 2 গুণ 7, 2 গুণ 7 মানে কত, 14। তাহলে ব্যাসার্ধ যদি জানা থাকে, ব্যাস পাওয়া যায়। এইবার যদি বলা হয় পরিধি, তাহলে 2 ইন্টু 22 এর 7 ইন্টু আর এর ভ্যালু 7 বসিয়ে দেবো, কাটাকাটি করব। দেখো এটা কাটাকাটি করলে 2 ইন্টু 22 এর 7 ইন্টু যদি 7 ব্যাসার্ধের মান 7 ধরে নিই আমরা, 7 হয়, তাহলে কাটাকাটি করলে 44। ঠিক আছে। আর যদি ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে কি হবে, 22 এর 7 ইন্টু আর এর স্কোয়ার মানে 7 দুইবার হবে, 7 গুণ 7, একটা 7 কেটে গেল, 7 22 154। ঠিক আছে, 7 22 154। তাহলে এই হচ্ছে ক্ষেত্রফল। এইবার এই এককটা একটা বড় ফ্যাক্টর। এই যে মাপগুলো দেওয়া থাকবে না, 7 এর একটা একক থাকবে, সেমি বা মিটার। যদি 7 সেমি হয়, ব্যাসার্ধটা যদি 7 সেমি হয়, তাহলে কিন্তু পরিধিও সেমি হবে, ব্যাসও সেমিতে হবে, কিন্তু ক্ষেত্রফলটা হবে বর্গ সেমি। ঠিক আছে, সেমি স্কোয়ার মানে বর্গ সেমি, ক্ষেত্রফল অলওয়েজ বর্গ হয়। এটা আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র অঙ্ক করার সময় শিখেছি। ঠিক আছে, তাহলে মূলত একটা বৃত্তের এই 4টে জিনিস, 4টে সূত্র প্রয়োজন। 4টে সূত্রের মধ্যে পাইয়ের মান 22 এর 7, আর দেখলাম অজানা রাশি, যে কোনো এই বৃত্তটার পরিধি, ব্যাসার্ধ, ব্যাস, ক্ষেত্রফল যাই বের করতে বলুক, তার ব্যাসার্ধ আর এর ভ্যালুটা আমাদের জানা দরকার। এই আর এর ভ্যালুটা কি হবে, প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে। কোনো কোনো প্রশ্নে যদি সরাসরি, যেমন আর এর ভ্যালু এখানে 7 বলে দিলাম, যদি দেওয়া থাকে, তাহলে অঙ্কটা আমাদের কাছে ইজি হয়ে গেল, যে যাই বের করতে বলুক। কিন্তু অনেক সময় কি হয়, আর এর ভ্যালু সরাসরি দেওয়া থাকে না। যখনই আর এর ভ্যালু সরাসরি দেওয়া থাকবে না, তখন ভাববে কোনো একটা কন্ডিশন এই প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকবে, কোনো একটা শর্ত বা ব্যাসার্ধ বাদ দিয়ে অন্য কিছুর একটা মান দেওয়া থাকবে। সেই মান থেকে আমাদের প্রথম টার্গেট হবে, যাই বলুক আমাদের প্রথম টার্গেট থাকবে, যে করেই হোক এই ব্যাসার্ধ মানে আর এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, মনে করো একটা প্রশ্ন এরকম দেওয়া হয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ বলা নেই, পরিবর্তে বলা আছে একটি বৃত্তাকার বাগানের পরিধি হচ্ছে 44, বৃত্তাকার বাগানের পরিধি হচ্ছে 44। তাহলে ব্যাসার্ধ বলা নেই, কি বলা আছে, পরিধি। পরিধি যেই 44 বলা আছে, এখান থেকে আমার টার্গেট হবে কিভাবে আর এর মান বের করব। এবং যদি পরিধি দিয়ে আমাকে বলা হয় ব্যাসার্ধ কত বা ব্যাস কত বা ক্ষেত্রফল কত, ঠিক আছে, তাহলে আমরা কি করে বের করব, এই যে পরিধি 44 আছে, আমরা কি করব, 2 পাই আর মানে পরিধি, এটা ইকুয়াল টু 44। প্রশ্নের কন্ডিশন, বৃত্তের পরিধি দেওয়া আছে, পরিধি মানে কি 2 পাই আর, সূত্রটা লিখে ফেলবো। পুরো 2 পাই আর এর মান যদি 44 হয়, তাহলে এখান থেকে দেখো ইজিলি 2 ইন্টু 22 এর 7 ইন্টু আর সমান 44। এই যে 22 এর 7, 2 ইন্টু 22 এর 7, এটা গুণ করলে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। এই পরিধি করলেই সামনে কিন্তু 44/7 থাকে, তাই না, এটা 44/7 হবে গুণ করলে। অর্থাৎ আমরা এটা মুখস্থও করতে পারি যে 44/7 ইন্টু আর, 44/7 ইন্টু আর, এইটাই হচ্ছে পরিধির সূত্র। 2 পাই আর মুখস্থ না করে 44 এর 7 গুণ আর, এটা হচ্ছে পরিধির সূত্র। এইভাবেও আমরা মুখস্থ করতে পারি। 44 এর 7 গুণ আর ইকুয়াল টু, যদি 44 হয়, তাহলে আর ইকুয়াল টু হবে 44 ইন্টু 7 উল্টে যাবে, এই পাশ থেকে ও পাশে গেলে 7/44, কাটাকাটি করলে দেখো আর এর ভ্যালু 7 বেরিয়ে গেল। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার যদি কোশ্চেনে ব্যাস মানে 2 আর চাই, তাহলে কি হবে, 2 ইন্টু 7 মানে 14। এবার যদি প্রশ্নে ক্ষেত্রফল বলা হয়, ক্ষেত্রফল চাইলে আমরা কি করব, পাই আর স্কয়ারের মান বের করব। তাহলে কি হবে, 22 এর 7 ইন্টু আর, এই যে দুবার হবে 7 গুণ 7, তাহলে 7 গুণ 7 হলে একটা 7 কেটে গেল, 154 বর্গ সেমি, যদি এটা সেমিতে হয়। ঠিক আছে, যদি সেমিতে দেওয়া থাকতো তাহলে এটা বর্গ সেমিতে হতো, মিটারে দেওয়া থাকলে বর্গ মিটার হতো ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে পরিধি দেওয়া থাকলে কিন্তু আমরা ব্যাসার্ধ, ব্যাস, ক্ষেত্রফল সবই বের করতে পারি। ঠিক আছে, এবার মনে করো একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকলো, ক্ষেত্রফল মনে করো একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকলো 616 বর্গ সেমি। একটি বৃত্তের ক্ষেত্রফল কত, 616 বর্গ সেমি। এখান থেকে তোমাকে দেখাতে হবে বৃত্তটির ব্যাসার্ধ কত, ব্যাস কত, পরিধি কত। ঠিক আছে, তাহলে আমরা কি করে করব, দেখো সরাসরি কিন্তু ব্যাসার্ধের মান আর এর মান দেওয়া নেই, পরিবর্তে কি দেওয়া আছে কন্ডিশনটা, বৃত্তের ক্ষেত্রফল 600 বর্গ সেমি, 616 বর্গ সেমি। তাহলে আমরা কি লিখবো প্রশ্ন অনুসারে, পাই আর স্কয়ার ইকুয়াল টু 616 বর্গ সেমি। তাহলে পাই মানে কত, 22 এর 7 ইন্টু আর স্কয়ার সমান 616, বা এখান থেকে আর স্কয়ার সমান কি হবে, 616 ইন্টু এই 22 এর 7 ওপাশে গিয়ে 7 এর 22, কাটাকাটি করো, দেখো কাটাকাটি 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 দুগুণ 22, এটা 5 বার যাবে প্রথমে, 5 11 55, 5 11 55 আর 6 থাকে 66, 6 11 66 56, 2 দিয়ে কাটলে এটা হবে 28।
তার মানে দেখো আর স্কোয়ারের ভ্যালু হলো 28 গুণ 7। তাহলে আর সমান কত? আর সমান √28 গুণ 7, তাই না? আর সমান √28 গুণ 7। তাহলে এখান থেকে আর এর মান কত বেরোবে? 28 মানে 4 গুণ 7 গুণ 7, এই যে 7 একটা ছিলই। তাহলে আর ইকুয়াল টু কত হলো? 4 কে রুট করলে 2 আর এখানে 7, তার মানে আর ইকুয়াল টু বেরোলো 14। তাহলে আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। ক্ষেত্রফল দেওয়া ছিল, ক্ষেত্রফল থেকে সরাসরি কিভাবে আর এর মান বেরিয়ে গেল। এটা আমি ডিটেলসে করে দেখালাম। তোমরা কিন্তু যখন প্র্যাকটিস করে দেখবে খুব তাড়াতাড়ি আর এর ভ্যালু বের করে ফেলতে পারবে এখানে। তো অসুবিধা নেই, আর এর ভ্যালু পেয়ে গেলাম। এইবার আমাদের আর কোনো সমস্যা নেই। যদি বলা হয় ব্যাস কত, তার মানে কি 2r, 2r কি হবে? 14 ডবল 28 হবে। এবার যদি বলা হয় পরিধি কত, পরিধি তাহলে 2πr, পরিধি মানে কি 2πr সমান কি হবে? 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত? 28, আর এর মান 14। আর এর মান 14 বসিয়ে দাও, 14 বসালে 7 দুগুণ 14, 2 22 দুগুণ 44, 3 44 দুগুণ 88। তাহলে পরিধি বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো ক্ষেত্রফল দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করা যায়, ব্যাস বের করা যায়, পরিধি বের করা যায়। ঠিক আছে, তাহলে আমরা পরিধি থেকেও ব্যাসার্ধের মান বের করলাম, ক্ষেত্রফল দেওয়া থাকলেও ব্যাসার্ধের মান বের করতে পারলাম। এইবার এখান থেকে না অর্ধবৃত্ত সংক্রান্ত অঙ্ক আছে। অর্ধবৃত্ত সংক্রান্ত অঙ্ক কিরকম? মনে করো এক অর্ধবৃত্ত মানে কি? একটা বৃত্তের অর্ধেকটা। তাহলে এই যদি একটা টোটাল বৃত্ত হয় এরকম, অর্ধবৃত্ত মানে এটা যদি কেন্দ্র হয়, তাহলে অর্ধেকটা কি হবে? এরকম, অর্ধেকটা হবে এরকম। তাহলে অর্ধবৃত্তে দেখো টোটাল এই সার্কেলটাকে আমরা তার পরিধি বলেছিলাম, মানে 2πr বলেছিলাম। তাহলে এখান থেকে এইটুকু কি হবে? এইটুকু হচ্ছে 2πr এর অর্ধেক, তার মানে 2 দিয়ে ভাগ। যে কোনো কিছু অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা কি হবে? πr হবে। তার মানে এইটুকু কি? πr। এই যে এখান থেকে এইটুকু হচ্ছে πr। এবার বললো একটি অর্ধবৃত্তাকার পার্ক বেড়া দিয়ে ঘিরতে হবে। তার মানে বেড়া দিয়ে ঘিরতে হলে এইটুকু তো ঘিরতেই হবে। এইটুকু কি ফাঁকা রাখলে হবে নাকি? এইটুকু তো ঘিরতে হবে বেড়া দিয়ে, তবেই তো তার পরিধি বেরোবে। তাহলে এইটুকু মানে কি? দেখো এইটুকু ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, মানে টোটালটা কি? ব্যাস। ব্যাস মানে কি বলেছিলাম আমরা? 2r বলেছিলাম। তাহলে এই মাঝখানে এইটুকু হচ্ছে 2r। তাহলে একটা অর্ধবৃত্তাকার পার্ক বেড়া দিয়ে ঘিরতে মোট যে বেড়া লাগবে সেটা কি? 2r প্লাস πr। মানে এইটুকুও লাগবে, এইটুকুও লাগবে। এই টোটালটা অর্ধবৃত্তাকার পার্কের পরিধি কত? 2r প্লাস πr। এবার মনে করো কোনো একটা প্রশ্নে বলে দিল একটি অর্ধবৃত্তাকার পার্কের পরিধি সমান সমান 144 সেমি। 144 সেমি, তার মানে আমরা লিখবো 2r প্লাস πr ইকুয়াল টু 144। এখান থেকে বললো তাহলে তার ব্যাসার্ধ কত, ব্যাস কত, বা পরিধি কত, ক্ষেত্রফল কত, সব বের করতে বললো। আচ্ছা, তাহলে কিভাবে করব? এখান থেকে আমরা দেখো নেক্সট হচ্ছে আর কমন নেব। আর কমন নিলে 2 প্লাস পাই, 2 প্লাস পাই পড়ে থাকলো। এবার এটা ইকুয়াল টু 144। তাহলে আর ইকুয়াল টু কি হবে? এই যে এটা আমরা মান বসাবো 2 প্লাস 22/7। দেখো 22/7 যখনই বসাবো 7 দুগুণ 14 লসাগু, এই 7 লসাগু, 7 দুগুণ 14 আর 22 36। তার মানে আর সমান হবে 144 ইন্টু 7/36। এই মানটা বসানোর পর যেটা আসবে সেটা 36-এর 7 আসবে, ও পাশে নিয়ে গেলে 7-এর 36। ঠিক আছে, আমি একটু স্টেপ জাম্প করলাম এখানে। এবার কাটাকাটি করো, 36 দিয়ে কাটলে 4 বাদ যাবে। তাহলে আর ইকুয়াল টু কত? 28। তার মানে এই বৃত্তটির অর্ধবৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ হচ্ছে 28। তাহলে ব্যাস কত? 28-এর ডবল 56। এবার যদি বলতো এর ক্ষেত্রফল কত, মানে এই অর্ধেকটা কত, তাহলে আমরা জানি একটা পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr স্কয়ার। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু πr স্কয়ার। তাহলে ক্ষেত্রফল যদি চাইতো তাহলে কি করতাম? হাফ ইন্টু πr স্কয়ার। এবার এখানে তুমি হাফ ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 28 স্কয়ার করে দিতে, কাটাকাটি করতে ক্ষেত্রফল বেরিয়ে যেত। ঠিক আছে, তাহলে এইভাবে অর্ধবৃত্তাকার পার্কের যদি পরিধি দেওয়া থাকে সেখান থেকেও কিন্তু আমরা ব্যাস, ব্যাসার্ধ, ক্ষেত্রফল সব বের করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সূত্র এবং বিভিন্ন কন্ডিশন থেকে কিভাবে ব্যাসার্ধের মান বের করতে হয় সেগুলো তোমাদেরকে বোঝালাম। এইবার বৃত্ত সংক্রান্ত কি কি টাইপের কোশ্চেন আসে সেই সমস্ত অঙ্ক নিয়ে আমরা ফিরে আসছি। দেখতে থাকো পুরো ক্লাসটি। বৃত্ত সংক্রান্ত অঙ্ক থেকে যে যে টাইপের কোশ্চেন আসে আমরা এক এক করে সেই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি, সেই টাইপগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো প্রথম যে টাইপের কথা বলবো, মনে করো যদি এখান থেকে এরকম একটা কোশ্চেন দেওয়া হয় যে একটি বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধির সাংখ্যমান সমান, তাহলে তার ব্যাসার্ধ কত, ব্যাস কত বা ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে আমরা এই টাইপটা কি করে বের করব? কি বলা হলো? একটি বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি সমান। ক্ষেত্রফল মানে কি? πr স্কয়ার, আর পরিধি মানে কি? 2πr। এরা যদি পরস্পর সমান হয় তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে ইহার ব্যাসার্ধ কত, ব্যাস কত বা ক্ষেত্রফল, পরিধি যাই যাক সেগুলো বের করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা
প্রশ্নের শর্ত দেওয়া আছে ক্ষেত্রফল আর পরিধি সমান, তাহলে দেখো কি হবে, এরকম যদি সমান হয় তাহলে পাই পাই দুদিকে কেটে যাবে, এখানে আর স্কোয়ার, এখানে একটা আর কেটে গেলে এখানে আর থাকে, তাহলে দেখো ইজিলি বেরিয়ে যাচ্ছে আর সমান সমান 2। তার মানে আমরা বের করে ফেললাম ক্ষেত্রফল এবং পরিধি সমান হলে ব্যাসার্ধ অবশ্যই বৃত্তটির ব্যাসার্ধ 2 হবে। এবার যদি ব্যাস চাই তাহলে ব্যাস চাইলে কি হবে 2r, 2r মানে কি হবে 2 × 2 মানে কত 4 হবে। তাহলে দেখো ব্যাসার্ধও বের করলাম, ব্যাসও বের করে ফেললাম। সাধারণত এই ধরনের কোশ্চেন থেকে ব্যাস এবং ব্যাসার্ধ এই দুটোই জানতে চাওয়া হয়। যদি ক্ষেত্রফল জানতে চাই তাহলে পাই আর স্কয়ার, এখানে আর এর জায়গায় 2 বসিয়ে দেবো আর 22 এর 7 বসিয়ে দেবো, তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। যদি পরিধি বের করতে বলে তাহলে এই সূত্রে 2 × 22 এর 7 × আর এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে পরিধি বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা টাইপ গেল। এইবার মনে করো কোনো একটা প্রশ্নে এরকম বলা হয়েছে যে একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অন্তর 30 সেমি, পরিধি এবং ব্যাসের পার্থক্য কত 30, তাহলে তার ব্যাসার্ধ কত, ব্যাস কত। কি বললাম, পরিধি ও ব্যাস, ব্যাস মানে কি 2r, এদের পার্থক্য কত, পার্থক্যর মান মনে করো 30 দেওয়া থাকলো। তাহলে এখান থেকে আমরা এর ব্যাসার্ধ ব্যাস কি করে বের করব। দেখো এখান থেকে এটা যদি হয়, প্রশ্ন অনুসারে এটা যদি হয়, তাহলে ইজিলি আমরা এখান থেকে 2r কমন যাচ্ছে, 2r কমন নিলে ব্র্যাকেটে পড়ে থাকে পাই -1 = 30 or 2r সমান সমান এখানে কি হবে দেখো 22 এখানে হবে 22 7 -1 = 30। এবার or 2r, এবার এই ব্র্যাকেটটার ভ্যালু করলে কি হবে 2r × 7 লসাগু, উপর হবে 22 - 7 মানে 15 7 সমান 30, or 2r সমান সমান হবে 30 × এই পাশে ওই পাশে গেলে উল্টে যাবে 7 এর 15। দেখো কাটাকাটি করো 15 × 30, or 2r সমান সমান কত 7 × 14। তাহলে ব্যাস বেরিয়ে গেল 14, তাহলে ব্যাসার্ধ কত হবে r সমান সমান হবে 7। তাহলে এই যে পরিধি এবং ব্যাসের অন্তর দেওয়া থাকলে সেখান থেকে কিন্তু আমরা ইজিলি তার ব্যাসার্ধ এবং তার ব্যাস নির্ণয় করতে পারি। আর ব্যাসার্ধ পেলে আমরা জানি এরপরে পরিধি চাক, ক্ষেত্রফল চাক, যাই চাক সেটা বের করতে পারবো। যদি এটার পরিধি চাইতো তাহলে কি করতাম, এই 2 × 22 এর 7 × আর এর জায়গায় 7 বসিয়ে দিতাম, তাহলে তার পরিধি বেরিয়ে যেত। ক্ষেত্রফল চাইলে ক্ষেত্রফলের সূত্র লিখে আর এর জায়গায় 7 বসিয়ে দাও, ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই টাইপটা আশা করছি বুঝতে পেরেছো যে পরিধি এবং ব্যাসের অন্তর দেওয়া থাকলে কি করে সেখান থেকে ব্যাসার্ধ বের করতে হয়। এবার মনে করো এরকম একটা কোশ্চেন আসলো যে একটি বৃত্তের পরিধি মানে কি 2πr, পরিধি আর ব্যাসার্ধের অন্তর, পরিধি আর ব্যাসার্ধের পার্থক্য মনে করো কত দেওয়া থাকলো 148, 148। কি বললাম, একটি বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের অন্তর 148 সেমি হলে উহার ব্যাসার্ধ কত বা ব্যাস কত বা ক্ষেত্রফল পরিধি যাই চাক সেগুলো বের করা যাবে। কি করে বের করব, এই যে প্রশ্ন অনুসারে লিখবো, এটা লেখার পর দেখো এখান থেকে কিন্তু আর কমন যাবে, আর এখানেও আছে আর কমন গেলে পড়ে থাকে 2π - 1, ঠিক আছে, = 148, or r ইনটু এখানে মান বসাও 2 × 22/7 -1, ঠিক আছে, = 148, or আর কি হবে, আর এটা ক্যালকুলেশন করলে 44 এর 7 মাইনাস এখানে যদি 7 লসাগু করি 7, 44 থেকে 7 বাদ দিলে 37/7 হবে, ও পাশে গেলে 7 এর 37 হয়ে যাবে। তাহলে একবারে যদি এখান থেকে আর বের করতে চাই তাহলে 148 × 7/37 হবে। এই যে এখানে এটা করলে 37 এর 7 আসবে, ও পাশে গিয়ে উল্টে গেল 7/37, কাটাকাটি করো 4 দিয়ে, 4 37 148 4, or আর সমান সমান দেখো 4 7 28 বেরিয়ে গেল, আর এর মান 28। যদি এটা মানে ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার যদি ব্যাস চাইতো তাহলে আমরা 2r করে দিতাম, 2r = 28 × 56। এবার ব্যাসার্ধ বেরিয়ে গেলে তো আমরা ক্ষেত্রফল পরিধি খুব ইজিলি সূত্র দিয়ে বের করে ফেলতে পারি, তাই না। যদি এইটাই ওই অঙ্কটাই আমাদের পরিধি চাইতো তাহলে 2πr এর সূত্র লিখে আর এর জায়গায় 28 বসিয়ে দিতাম। যদি ক্ষেত্রফল চাইতো তাহলে ক্ষেত্রফলের সূত্র πr² লিখে আর এর জায়গায় 28 বসিয়ে দাও, দেখো ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এই ধরনের এই টাইপের অঙ্ক আসলে আশা করছি তোমরা ইজিলি সলভ করতে পারবে। দেখো এখানে আমরা ক্যালকুলেশন তোমাদের বোঝানোর জন্য এত বড় হয়ে গেছে, তুমি যখন শিখে যাবে ভালো করে এগুলো তখন দেখবে ক্যালকুলেশন এত বড় আসবে না, তুমি স্টেপ জাম্প করে অনেক ইজিলি সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে এই গেল কয়েকটা টাইপ। এছাড়া অনেক সময় এরকম একটা টাইপের কোশ্চেন আসে, দেখো এরকম একটা টাইপের কোশ্চেন আসে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের ভেতরের দিকের বৃত্তাকার ক্ষেত্রের এই যে বৃত্তাকার ক্ষেত্র এর বাইরের দিকে মনে করো এরকম একটা সমান পরিসরের বা সমান চওড়া রাস্তা আছে।
কি বললো, একটি বৃত্তাকার ক্ষেত্রের, এই যে এটা বৃত্তাকার ক্ষেত্র, এটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র, এর বাইরের দিকে সমান পরিসরের একটি সমান চওড়া একটা রাস্তা আছে। তাহলে বলে দিল এই বৃত্তাকার ক্ষেত্রের এই যে এই ভিতরের দিকে এই এই অংশটার পরিধি হচ্ছে, এই অংশটার পরিধি থেকে এই অংশটার পরিধি নিশ্চয়ই অনেক বেশি হবে। তাহলে বলে দিল বাইরের এই বৃত্তাকার ক্ষেত্রটির এই বাইরের দিকের পরিধি আর এই ভেতরের দিকের পরিধির ডিফারেন্স যদি দেওয়া থাকে, সেখান থেকে এই রাস্তাটা কতটা চওড়া সেটা বের করতে হয় কিভাবে। কি বললো, যদি এটা মনে করো এইটা বৃত্তের কেন্দ্র, এখান থেকে এই যে টোটালটা বাইরের দিকের ব্যাসার্ধ, আর এখান থেকে এইটুকু হচ্ছে ভেতরের দিকের ব্যাসার্ধ। তাহলে এই ভেতরের বাইরের দিকের ব্যাসার্ধটা যদি বড় হাতের আর হয়, আর এই ভেতরের দিকের ব্যাসার্ধ যদি ছোট হাতের আর হয়, তাহলে এই বাইরের দিকের পরিধিটা কি হবে 2 পাই বড় হাতের আর, আর এই ভেতরের দিকের পরিধিটা কি হবে 2 পাই ছোট হাতের আর। এবার প্রশ্নে যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে যে বাইরের দিকের পরিধি আর এই ভেতরের দিকের পরিধির অন্তর হচ্ছে 88 মানে 88, তাহলে আমরা কি লিখবো 2 পাই বড় আর মাইনাস 2 পাই এই ছোট আর মানে এই ভেতরের দিকের এই পরিধিটা, এই দুটো ডিফারেন্সের মান যদি 88 মানে ডিফারেন্স এই বাইরের দিকের পরিধি আর ভেতরের দিকের পরিধির মান যদি দেওয়া থাকে, দিয়ে তোমাকে বললো তাহলে এই রাস্তাটা কতটা চওড়া। রাস্তাটা কতটা চওড়া দেখো, এইখান থেকে টোটালটা ধরেছি বড় হাতের আর এইখান থেকে এটা ধরেছি ছোট হাতের আর, তাহলে রাস্তাটা চওড়া হবে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এইটা সমান কত এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা কি করে বের করবো, এই যে প্রশ্নে এই কন্ডিশন দেওয়া ছিল, লিখলাম, লেখার পর দেখো এখানে কমন যাবে 2 পাই কমন যাবে, 2 পাই কমন যদি নিই পড়ে থাকে বড় আর মাইনাস ছোট আর ইকুয়াল টু এটার ভ্যালু দেওয়া আছে 88, তাহলে 2 পাই মানে কি 2 পাই মানে 44/7। তাহলে এখান থেকে আমরা এই বড় আর মাইনাস ছোট আর এটা সমান কি হবে 88 ইনটু এই যে 2 পাই এর মান কত 2 ইনটু 22/7 মানে 44/7, ওপাশে গেলে কি হবে 7 এর 44 হয়ে যাবে, 7/44 হবে। ঠিক আছে, এবার 44 কেটে দাও, 44 গুণ 8, 44 গুণ 88, তাহলে বড় আর মাইনাস ছোট আর সমান কি বেরোলো 7 গুণ 14। তার মানে এই রাস্তাটা ছিল কতটা চওড়া 14 সেমি বা 14 মিটার, যাতে যে এককে থাকবে সেই এককে হবে। ঠিক আছে, এইভাবে এই টাইপটাও কিন্তু আসে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের বাইরের দিকের পরিধি আর ভেতরের দিকের পরিধি দেওয়া থাকে এবং ওই মাঝে কতটা চওড়া রাস্তা আছে সেটা জানতে চাওয়া, সেটা কিন্তু আমরা এইভাবে ইজিলি বের করে ফেলতে পারি। ঠিক আছে, এই টাইপের আসবে, শুধু এই মানগুলো তোমাদের পরীক্ষায় আলাদা আসবে। তো প্রসেসটা জানা থাকলে সেগুলো ইজিলি তুমি কিন্তু মান যাই দেওয়া থাক ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, এরকম আরো প্রচুর টাইপ রয়েছে, দেখতে থাকো, আমরা পরবর্তী টাইপ নিয়ে এবার আলোচনা করছি। বৃত্ত সংক্রান্ত অঙ্কের নেক্সট যে টাইপ নিয়ে আলোচনা করতে চলেছি, দেখো যদি এরকম একটা টাইপ আসে যে পাশাপাশি দুটো বৃত্ত আছে, মনে করো একটা ছোট বৃত্ত আর একটা বড় বৃত্ত। ঠিক আছে, দুটি বৃত্ত, দুটোর ব্যাসার্ধ দেওয়া আছে, এটার ব্যাসার্ধ 3 আর এটার ব্যাসার্ধ 4। ঠিক আছে, পাশাপাশি দুটো বৃত্ত, একটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, একটার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। বলা হলো এই বৃত্ত দুটির তাহলে ব্যাসার্ধের অনুপাত কত, এই বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কি হবে 3:4 হলো। এবার যদি বলতো এই বৃত্ত দুটির পরিধির অনুপাত কত, দেখো পরিধির অনুপাত কি হতো, তখন পরিধির সূত্র 2 পাই আর, এর ক্ষেত্রে আর মানে 3 আর ইসটু 2 পাই, এর ক্ষেত্রে বড় বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত 4, তাহলে এটা হতো 2 পাই 3:2 পাই 4। এবার 2 পাই দুটোর মধ্যেই কমন আছে, কেটে যাবে, তাহলে কি দাঁড়ালো 3:4, তাই না। তাহলে দেখো ব্যাসার্ধের অনুপাত যা হয় পরিধির অনুপাত কিন্তু সবসময় তাই হয়, ব্যাসার্ধের অনুপাত যা হয় পরিধির অনুপাত তাই হয়। আবার যদি এখান থেকে ব্যাসের অনুপাত চাইতো, এটা ব্যাসার্ধের অনুপাত, যদি ব্যাসের অনুপাত চাইতো ব্যাস, তাহলে কি হতো 2 ইনটু এর ব্যাসার্ধ হচ্ছে 3 2 আর, ব্যাস মানে তো 2 আর, প্রথমটার ক্ষেত্রে ব্যাস এটা, দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যাস কত 2 ইনটু 4, তাহলে এই 2 তো কেটেই যেত, 3:4ই তো হতো। তাহলে কি হলো ব্যাসার্ধের অনুপাত যা হয় ব্যাসের অনুপাত তাই হয়, পরিধির অনুপাতও তাই হয়। বোঝা গেল, দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যা হয় সর্বদাই ব্যাসের অনুপাতও তাই হয়, পরিধির অনুপাতও তাই হয়, এক্সট্রা কিছু করা লাগে না, ব্যাসার্ধের অনুপাতই পরিধির অনুপাতের সঙ্গে বা ব্যাসের অনুপাতের সঙ্গে একই হয়। ঠিক আছে, এইবার যদি বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত চাইতো, ক্ষেত্রফল, তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হতো পাই আর স্কয়ার মানে কত পাই ইন্টু 3 স্কয়ার ইসটু দ্বিতীয়টার ক্ষেত্রে ক্ষেত্রফল কত পাই ইন্টু কত হতো 4 স্কয়ার। তাহলে এখানে কত হতো দেখো পাই তো দুই দিকে কেটে যেত, তাহলে 3 স্কয়ার মানে 9 আর 4 স্কয়ার মানে কত 4 স্কয়ার মানে 16।
তাহলে দেখো ব্যাসার্ধের অনুপাত 3:4, তাহলে পরিধির এই ক্ষেত্রফলের অনুপাত কি হলো, তিনের স্কোয়ার করলে 9 আর 4-এর স্কোয়ার করলে 16। এই পাই লেখার কোনো দরকারই নেই, কারণ পাই তো বোথ সাইডে অনুপাত যখন করব, রেশিও যখন করব, পাই তো দুই দিকে কেটে যাবে। তাহলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে আমরা ডাইরেক্ট সেখান থেকে ক্ষেত্রফলের অনুপাত বের করতে হলে জাস্ট কি করতে হয়, সে ব্যাসার্ধ দুটোকে স্কোয়ার করে দিলেই, হোল স্কোয়ার করে দিলেই ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাই। আবার উল্টো ভাবেও আসতে পারে, যদি ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকে 9:16, তাহলে সেখান থেকে ব্যাসার্ধের অনুপাতে ফেরত আসতে হলে কি করতে হবে, জাস্ট এই সংখ্যা দুটো রুট করে দিলে, দেখো রুট করে দিলে 9 কে রুট করলে 3 আর 16 কে রুট করলে 4 ফেরত এসে যাবে। তাহলে ক্ষেত্রফল দুটো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে যদি তাদের ব্যাসার্ধের অনুপাত চায়, তাহলে কি করব, জাস্ট রুট করে দেবো, দুটো সংখ্যাকে রুট করে দেবো, রুট করলেই ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাবো। আর ব্যাসার্ধের অনুপাত যা হয় সেটাই তার ব্যাসের অনুপাত হয়, সেটাই তার পরিধির অনুপাত হয়। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত থেকে কিন্তু ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত, পরিধির অনুপাত সবই বের করা যায়। ঠিক আছে, তাহলে এটা গেল এক ধরনের। এবার যদি বলতো এই দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমান, এইটার ক্ষেত্রফল যা আর এইটার ক্ষেত্রফল যা, এই দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমান একটা এরকম বড় বৃত্ত তৈরি করলে বড় বৃত্তটির ব্যাসার্ধ কত হবে, এই বৃত্তটির ব্যাসার্ধ কত হবে। কি বললাম, দুটো বৃত্তের আলাদা আলাদা ব্যাসার্ধ দেওয়া আছে, দিয়ে বললো ওই দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বড় বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে এই বড় বৃত্তটার ব্যাসার্ধ তো আমরা জানি না, এটাকে আর ধরে নিলে এটার ক্ষেত্রফল কত হবে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা বড় বৃত্তটার ক্ষেত্রফল। এটা কার সঙ্গে সমান, এই ছোট বৃত্ত দুটো হোক তিনটে হোক যাই থাক, তাদের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, পাই 3-এর স্কোয়ার, তাই না, প্লাস দ্বিতীয়টা এটার ক্ষেত্রফল কত হবে, পাই 4-এর হোল স্কোয়ার। বোঝা গেল কোশ্চেনটা কি ছিল, দুটো এরকম ছোট ছোট বৃত্ত, তাদের ক্ষেত্রফলের সমষ্টি সমান একটা বড় বৃত্তের ক্ষেত্রফলের ব্যাসার্ধ কত হবে। তাহলে আমরা দেখলাম ছোট দুটো বৃত্ত দুটোর ক্ষেত্রফল বের করলাম, তার যোগফলটা হচ্ছে বড় বৃত্তটার ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমাকে এর ব্যাসার্ধ বের করতে হবে। দেখো কিভাবে বের করি, পাই আর স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো পাই কমন যাবে, পাই কমন গেলে কি থাকে, ব্র্যাকেটে পড়ে থাকে 3 স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকে 4 স্কোয়ার। ঠিক আছে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এইবার দেখো কমন যখনই পাই নিয়েছি, এই পাই কিন্তু দুই দিকে কেটে যাবে। তাহলে আর স্কোয়ার সমান সমান কি হবে, আর স্কোয়ার সমান সমান হবে 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার, বা আর সমান সমান অর, এখানে আর সমান সমান কি হবে, রুট ওভার 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার, অর আর সমান সমান দেখো 3-এর স্কোয়ার মানে 9 আর 4-এর স্কোয়ার মানে 16, 9 আর 16 যোগ করলে কত হয় 25, 25 কে রুট করলে এখানে কিন্তু আর সমান 5 হবে। তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধ কত, বড় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে এরকম একটা টাইপ যদি আসে, ভালো করে শর্টকাট ট্রিক্স শিখে নাও। দুটো বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে, দিয়ে বললো এই দুটো বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি সমান একটি বড় বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা কি করব, ডাইরেক্ট এইসব আর কিচ্ছু আমাদের করা লাগবে না, এইটুকু আমরা করব না, না করে ডাইরেক্ট এই বড় বৃত্তটির ব্যাসার্ধ কি হবে, সমান সমান রুট ওভার দিয়ে, রুট ওভারের মধ্যে এই ছোট বৃত্তটির ব্যাসার্ধের স্কোয়ার প্লাস এই যে আরেকটা বৃত্ত ছিল সেই বৃত্তটির ব্যাসার্ধের হোল স্কোয়ার করে এটার ভ্যালু মান লিখে রুট করে দেবো, তাহলেই কিন্তু আমরা বড় বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে যাব। শুধু দুটো নয়, যদি 3টে বা 4টে বৃত্তের সমান সমষ্টির সমান এই বড় বৃত্তটা করতো, তাহলেও আমরা পরপর এই রুট ওভারের মধ্যে কিন্তু এরকম পরপর সব লিখে যেতাম, যোগ করে যেতাম। এই যে মানগুলো ছোট ছোট বৃত্তের যে ব্যাসার্ধ দেওয়া থাকবে সেই ব্যাসার্ধগুলো স্কোয়ার করে সমষ্টিকে রুট করে দিলে কিন্তু আমরা বড় বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে যাব। এরকম পাই আর স্কোয়ার পাইটা এসব লেখার কোনো প্রয়োজন নেই। আশা করছি এই টাইপের অঙ্কগুলোর শর্টকাট ট্রিক্স শিখে গেছো। ঠিক আছে, প্রথমে এরকম ডেসক্রিপটিভ মেথড শেখো, তারপরে আস্তে আস্তে দেখবে শর্টকাট ট্রিক্স তোমরা নিজেরাই শিখে যাবে এখান থেকে। ঠিক আছে, দেখো এখনো শেষ হয়নি, আরো নতুন নতুন আরো কিছু টাইপ রয়েছে, আমরা এবার সেই টাইপগুলো নিয়ে ফিরে আসছি। এবার আমরা নেক্সট যে টাইপটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, দেখো এই বর্গক্ষেত্র আর বৃত্ত মিশিয়েও কিন্তু একটা অঙ্ক এসে থাকে এই অধ্যায় থেকে। কিরকম, মনে করো একটা বর্গাকার ক্ষেত্র, একটা বর্গাকার ক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গ সেমি। ঠিক আছে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, 196 বর্গ সেমি। বলছে এই বর্গক্ষেত্রটির মধ্যে সবচেয়ে বড় যে বৃত্তটি আঁকা যাবে তার ক্ষেত্রফল কত। ঠিক আছে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল দেওয়া আছে কত, 196 বর্গ সেমি। কার ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রটা।
দিয়ে কি বললো, এর মধ্যে সবচেয়ে বড় যে বৃত্তাকার ক্ষেত্রটি আঁকা যাবে তার ক্ষেত্রফল কত, তার পরিধি কত, তার ব্যাসার্ধ কত, তার ব্যাস কত, যা যা সব বের করা যাবে। ঠিক আছে, তো দেখো এইখানে যে বর্গাকার ক্ষেত্রটা ছিল এর ক্ষেত্রফল যদি 196 বর্গ সেমি হয়, তাহলে এই বর্গক্ষেত্রটা বাহু কত করে হবে? বাহু হবে √196 মানে কত? 14। তাহলে এই বর্গক্ষেত্রটার প্রতিটা বাহু কত? 14। দেখো বর্গক্ষেত্রটার প্রতিটা বাহু যদি 14 হয়, তাহলে এই যে বৃত্তটা এঁকেছি আমরা, এই বৃত্তটা নিশ্চয় এই ব্যাস, বৃত্তর কেন্দ্রগামী যে বাহুটা, এটা তো বৃত্তের ব্যাস, এই ব্যাসটাও নিশ্চয়ই 14 হবে। তাহলে এই বৃত্তটার ব্যাস, ব্যাস মানে কত? বৃত্তর ব্যাস মানে 2r, 2r সমান 14 আমরা নিশ্চিন্তে বলতে পারি। এই বর্গক্ষেত্রের বাহু যা হবে এই বৃত্তটার ব্যাস তাই হবে। তার মানে 2r মানে 14। তাহলে r সমান সমান কত? r সমান সমান 7। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত? এখান থেকে এই ব্যাসার্ধ কত? 7। বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার বৃত্তটা যদি ক্ষেত্রফল বলা হয়, তাহলে পাই r স্কয়ার ইকুয়াল টু কত হবে? 22 এর 7 ইনটু 7 ইনটু 7, একটা 7 কেটে গেল, 154। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল, এত বর্গ সেমি। আর বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল দেওয়া ছিল কত? 196 বর্গ সেমি। ঠিক আছে, প্রশ্নটা থেকে দেখো আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। যদি পরিধি চাইতো তাহলে কোনো ব্যাপার না, পরিধি হচ্ছে 2 পাই আর, এই সূত্র ইউজ করো, 2 ইনটু 22 এর 7 ইনটু আরেকটা 7, এখানে আর এর মান বসিয়ে দাও, 7 7 কেটে গেল 44 সেমি। তাহলে দেখো বৃত্তটার পরিধিও কিন্তু আমরা বের করে ফেললাম। এই টাইপটাও ভীষণ ইম্পর্টেন্ট, এই টাইপটাও আসে। ঠিক আছে, এইবার দেখো এই কোশ্চেনটাই ঘুরিয়ে যদি এইভাবে আসতো যে একটি বর্গাকার কাঠের টুকরো, এই একটা বর্গাকার কাঠের টুকরো, তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 14। এই বর্গাকার কাঠের টুকরোটা যদি প্রতিটা বাহু 14 হয়, তাহলে এই বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এই 14 এর স্কয়ার, 14 এর স্কয়ার মানে কত? 196। তাহলে এই বর্গাকার কাঠের টুকরোটার ক্ষেত্রফল কত? 196 বর্গ সেমি, যেটা আমরা শুরুতে বলে দিয়েছিলাম। তার মানে বর্গাকার কাঠের টুকরোটার টোটাল ক্ষেত্রফল, ভেতরে জায়গা আছে 196 বর্গ সেমি। ঠিক আছে, এইবার বললো এর মধ্যে থেকে সবচেয়ে বড় মাপের যে বৃত্তাকার কাঠের টুকরোটি কাটা যাবে তার ক্ষেত্রফল কত? 154। কেটে নিলে এই যে কোনায় কোনায় কাঠ নষ্ট হবে, এই কতটা কাঠ পড়ে থাকবে বা কতটা কাঠ অবশিষ্ট থাকবে, তখন আমরা কি করতাম? এই 196 থেকে এই যে বৃত্তটার ক্ষেত্রফল 154, এটা মাইনাস করে দাও। তাহলে দেখো কতটা কাঠ এই কোনায় কোনায়, 4 কোনায় মোট কতটা কাঠ নষ্ট হলো সেটা বেরিয়ে গেল। 4 আছে 2, 6 হবে 2 হলে, 5 এর 9 হবে 4 হলে, তাহলে 42 বর্গ সেমি কাঠ কিন্তু এই 4 কোনায় পড়ে আছে। এক এক কোনায় কত? একে 4 দিয়ে ভাগ করে দিলে এক এক কোনায় কতটা কাঠ পড়ে থাকবে সেটাও বেরিয়ে গেল। এবার দেখো বৃত্ত থেকে না পার্সেন্টেজ সংক্রান্ত কিছু অঙ্ক আসে। কিরকম? এরকম কোশ্চেন আসে যে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, বা একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 20% হ্রাস করা হয় তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট হ্রাস পাবে। এই ধরনের অঙ্ক আমরা পাটিগণিতে পার্সেন্টেজ সংক্রান্ত অঙ্কের মধ্যে করেছিলাম। এছাড়া আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র অঙ্ক করে এসেছি, সেখানেও এই ধরনের অঙ্ক ছিল। এই ধরনের অঙ্ক করার জন্য তোমরা সবাই জানো যে এরকম একটা সূত্র ব্যবহার করা হয়, যে a প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা হচ্ছে শতকরা হ্রাস বা বৃদ্ধি পাওয়ার পরিমাণটাকে এইভাবে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করে থাকি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? এটাকে দৈর্ঘ্য ধরা হয়, এটাকে প্রস্থ ধরা হয়, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়। কিন্তু বৃত্ত বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা বলে কিছু হয় না। সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, সব বাহুর দৈর্ঘ্য a হয়, তার মানে a প্লাস a ইন্টু a বাই 100। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে। আর বৃত্তের ক্ষেত্রেও এই সূত্রটা, বৃত্তে ব্যাসার্ধ একবার বৃদ্ধি করলে ক্ষেত্রফলের মধ্যে ব্যাসার্ধ ওই একই পরিমাণে দুবার বৃদ্ধি পায়। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রেও ওই ব্যাসার্ধ মানে এ বি বলে আলাদা কিছু হয় না, সবই সমান। এই জন্য এই সূত্রটা আমরা বর্গক্ষেত্র প্লাস বৃত্ত দুটোর ক্ষেত্রেই এই সূত্রটা ইউজ করবো। এই সূত্রটাকে ইউজ করলে শতকরা বৃদ্ধির পরিমাণ, হ্রাস বৃদ্ধির পরিমাণ বেরোবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? সূত্রটা a প্লাস এ যোগ করলে 2a প্লাস এটা আসবে স্কোয়ার বাই 100। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস বৃদ্ধির পরিমাণ বর্গক্ষেত্র আর বৃত্তের ক্ষেত্রে আমরা কি করব? এই সূত্রটা ইউজ করব, 2a প্লাস স্কোয়ার বাই 100। ঠিক আছে, এটা কিরকম দেখো, যদি বলা হয় এরকম একটা বৃত্ত, এর ব্যাসার্ধটাকে যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে বুঝতেই পারছো ব্যাসার্ধটাকে যদি একবার বৃদ্ধি করা হয়, ক্ষেত্রফলের মধ্যে ব্যাসার্ধটা কিন্তু আর স্কোয়ার মানে দুবার বৃদ্ধি পায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব?
ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে 2 ইন্টু এ মানে কিন্তু এই যে ব্যাসার্ধ কত পার্সেন্ট বাড়ানো হচ্ছে বা কমানো হচ্ছে সেটা, এই এর জায়গায় আমরা কি বসাবো 10 বসাবো। তাহলে 2 ইন্টু 10 প্লাস এখানে কি হবে 10 এর হোল স্কোয়ার বাই হচ্ছে 100। তাহলে এখানে দেখো 10 দুগুণ 20 প্লাস এই 10 এর স্কোয়ার মানে 100 আর এর নিচে 100 কেটে গেলে কিন্তু 1 থাকে। তাহলে 20 প্লাস 1 মানে 21% কিন্তু বৃদ্ধি পেল। যদি ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হ্রাসও হতে পারে, হ্রাস হলে কি হবে এখানে মাইনাস সাইন ইউজ করবো, এই যে মাইনাস করলে দেখবে এটা 19%। যদি ক্ষেত্রফল 10% হ্রাস করা হয় ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে, এইখানে আমরা মাইনাস সাইন ইউজ করব, তাহলে এটা 19% হবে। ঠিক আছে, এবার এই টাইপটা না আমরা সেই ওই যে শতকরায় যে কনসেপ্ট দিয়ে করেছিলাম এরকম সূত্র ছাড়া যদি করতে চাই, দেখো 10% বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে 100 থাকলে হয়ে যায় 110। ঠিক আছে, 100 থাকলে 110 হয়ে যায়। 10% যদি ব্যাসার্ধ বৃদ্ধি করা হয় তার মানে ব্যাসার্ধ 100 থেকে হয় 110, তাহলে কাটাকাটি করলে কি হয় 10 থেকে হয় 11। এবার দেখো ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি করা হয়, ব্যাসার্ধ একবার বৃদ্ধি করা হয়, ক্ষেত্রফলের মধ্যে কিন্তু ব্যাসার্ধটা দুবার বৃদ্ধি পায়। অর্থাৎ এই ঘটনাটা ক্ষেত্রফলের ক্ষেত্রে দুবার ঘটে, 10:11 আর একবার ঘটবে। তাহলে এইখানে টোটাল ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 10 গুণ 10, মানে প্রথমে ছিল 10 গুণ 10 100, পরে দেখো বৃদ্ধি পেয়ে হয়েছে 11 গুণ করলে 110। তার মানে ক্ষেত্রফল কি হলো 100 থেকে বেড়ে হয়ে গেল 110, এই 121, সরি এটা 11 গুণ করলে 121, তাহলে বাড়লো কত, মাইনাস করে দাও 121 থেকে 100, তাহলে কত পার্সেন্ট বাড়লো 21% কিন্তু বৃদ্ধি পেল। ঠিক আছে, যদি এটা হ্রাস বলা হতো তাহলে কি হতো, 100 থেকে 10% হ্রাস করলে কি হতো, 100 থেকে কমে হতো 90, তার মানে 10 থেকে কমে হতো 9, একটা শূন্য কেটে গেলে। এবার এই ঘটনা ব্যাসার্ধ একবার এইভাবে কমালে ক্ষেত্রফলের মধ্যে তো দুবার ঘটবে, তাহলে সেক্ষেত্রে কি হবে আর একবার এটা লিখতে হবে 10:9। তাহলে এটা গুণ করো, 10 10 100 ছিল ক্ষেত্রফল প্রাথমিক, পরে গুণ করে এটা ক্ষেত্রফল কমে হয়ে গেছে 81। তাহলে কত পার্সেন্ট কমলো, 100 তে কমেছে দেখো 19%। তার মানে ক্ষেত্রফল হ্রাস পেল কতটা, 19% হ্রাস পেল। যদি ব্যাসার্ধ 10% কি করা হয়, হ্রাস করা হয়, 10% হ্রাস করা হলে, আর ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কি হয় এত পার্সেন্ট বৃদ্ধি পায়। তাহলে এই টাইপের কোশ্চেনও কিন্তু এই বৃত্ত থেকে এসে থাকে। ঠিক আছে, এরই সঙ্গে আমরা দেখো খুব স্বল্প সময় একটু স্পিডে বলেছি, কিন্তু স্পিডে বললেও আশা করছি সবাই বুঝতে পেরেছো। সময় বাঁচানোর জন্য একটু স্পিডে বলতেই হয়। এই স্বল্প সময়ে আমরা টোটাল বর্গক্ষেত্রের ম্যাক্সিমাম টাইপ নিয়ে আলোচনা করেছি। এরপরেও কিছু কিছু টাইপ বাকি থেকে যাবে, সেগুলো আমরা পিডিএফ প্রশ্নপত্র যখন সলভ করব নতুন নতুন টাইপ পাবো, সেগুলো এইখান থেকে যতটা তুমি জ্ঞান পেয়েছো, যে যতটা শিখেছো সেটা প্রয়োগ করতে পারলেই তুমি সেই পিডিএফ প্রশ্নে আটকে যাওয়া অঙ্কগুলো কিন্তু সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে, এরই সঙ্গে আজকের এই বৃত্ত সংক্রান্ত অঙ্কের কনসেপ্টের ক্লাস শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো পার্টে। ঠিক আছে।